মুসলমান সমাজের মানুষকেও এটা বুঝতে হবে যে আরএসএসের পাতা ফাঁদে, শুভেন্দু অধিকারীদের পাতা ফাঁদে পা দেবেন না। এইগুলো হলে পরে বিজেপির আরও পোলারাইজ কমিউনাল রাজনীতি করবার জন্য সুবিধা হয়, বারবারন্ত হয়। ওরা জমি তৈরি করার চেষ্টা করছে। আপনাদের অনেক বেশি সংযত থাকতে হবে। যেভাবে আপনারা বেলডাঙ্গার ঘটনায় কার্তিক পুজোর লাইটিংকে কেন্দ্র করে যে নবীজির উদ্দেশ্যে কুৎসিত বাক্যবন্ধ ব্যবহার হয়েছিল, তখন আপনারা যে সংযমের পরিচয় দিয়েছিলেন, দেখুন প্রশাসন কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করেছিল। যে অন্যায় করেছে সে জেলে রয়েছে, তার বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা হবে। ভারতবর্ষে সত্যি সত্যি মুসলমানরা বঞ্চিত। ওয়াকাফের প্রপার অ্যাসেসমেন্ট হয় না, তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ নিশ্চয়ই ওয়াকাফের যারা এস্টেট ম্যানেজার তাদের একটা অংশের দুর্নীতি আছে। কারণ ওয়াকাফ তো সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা তাদের যে সম্পত্তির অংশ সে ওয়াকাফকে দান করেন। তার কারণ হয় ধর্মীয় কাজে ব্যবহার করবার জন্য, কিংবা সেটা সমাজসেবামূলক কাজে ব্যবহার করবার জন্য। সেটা মসজিদ তৈরি হতে পারে, সেটা কবরস্থান তৈরি হতে পারে, সেটা হাসপাতাল হতে পারে, সেটা স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, বা অন্য কোনো সমাজসেবামূলক কাজ হতে পারে। বহু ক্ষেত্রে দেখা যায় যারা ওয়াকাফে এস্টেটের ম্যানেজার, তারা নিজেদের ব্যক্তি স্বার্থে সেই সম্পত্তিগুলোকে ব্যবহার করেন। মানে কেউ সেখানে ভাড়া দিচ্ছেন, লিজ নিচ্ছেন, প্রাইভেট সংস্থাকে ভাড়া দিচ্ছেন, বা বেনামে বিক্রি করে ফ্রি হোল্ড দিতে পারছেন না, লিজ হোল্ড দিয়ে দিচ্ছেন। সেটা যেরকম একটা দিক, তেমনি তার সাথে সাথে বহু গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে, বিশেষ করে শহরের যে প্রাইম জায়গাগুলো, গভর্নমেন্ট অফিসগুলো, সেগুলো ওয়াকফ বোর্ডের উপর চলছে। যেমন আমাদের রাজ্যে রাজভবন, 1 টাকা মাত্র ভাড়া। রাজভবনের ওই 100 একর জমি, অত একর জমি তার ভাড়া হচ্ছে 1 টাকা। তো এটা থেকে তো ওয়াকফের অনেক বেশি টাকা প্রাপ্য ছিল, সেই টাকা ওয়াকফ পায় না। সেই জন্যই সামনে নরেন্দ্র মোদী সরকার যে বিলটা বলছে উম্মিদ, তার সামনের উদ্দেশ্য দেখাচ্ছে মহৎ, কিন্তু আসলে গল্পটা হচ্ছে পেছন থেকে ওয়াকফের যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলোকে রিঅ্যাসেস করার নাম করে সরকারের অধিগ্রহণ করা, এবং সেগুলোকে বকলমে শহরের প্রাইম লোকেশনের জায়গাগুলোকে আদানি আম্বানি সহ রিয়েল এস্টেট গ্রুপের হাতে তুলে দেওয়া। তাই সংখ্যালঘু সমাজ রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে। সেই আন্দোলন যাতে হিংসাত্মক না হয় সেটা দেখার দায়িত্ব সংখ্যালঘু সমাজের নেতৃত্বের। আশা করি। দাদা, তৃণমূল হচ্ছে দোকান কাটা দল মন্তব্য করছেন অভিজিৎ গাঙ্গুলি, কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি কটা কান আগে জেনে নিন। যে অভিজিৎ গাঙ্গুলি এখন কদিন আগে দেখলাম বলছেন নাকি কান্নাগে যে মমতাদিকে বলছি আমাকে যদি আপনি বলেন আমি তাহলে যোগ্য অযোগ্য ডিফারেন্স করে দিচ্ছি, আমি সহযোগিতা করছি, সেই অভিজিৎ গাঙ্গুলি কদিন আগে এজলাসে বসে বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন দেবো। সেদিনকে মনে পড়েনি ঢাকি আর ঢাকটাকে আলাদা করার কথা? সেদিনকে মনে পড়েনি যারা দুর্নীতি করেনি তাদের চাকরিটা না খাওয়া উচিত? সেদিনকে করেছিলেন কারণ নিজের এমপি কোটার টিকিটটা পেতে হবে, বিজেপিকে তেল দিতে হবে, বিজেপিকে তুষ্ট করতে হবে। তার জন্য সেদিনকে চেয়ারে বসে উনি নিজে বলেছিলেন যে আমি বিজেপির সাথে যোগাযোগ রেখেছি এবং আরএসএসের সাথে যোগাযোগ রেখেছি, আর বিজেপি আর আরএসএস আমার সাথে যোগাযোগ রেখেছে। উনি সেদিনকে যে রায়গুলো দিয়েছিলেন, পরবর্তীকালে যা অধিকাংশ ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে খারিজ হয়ে গেছে, প্রতিটা রায় পলিটিক্যালি মোটিভেটেড, বায়াসড এবং পক্ষপাত দুষ্ট ছিল। আজকের ঘটনা পরিষ্কার করে সেই দিকে আঙুল দিচ্ছে। তাই দোকান কাটা যদি এ রাজ্যের বুকে কেউ হয়ে থাকে তার নাম অভিজিৎ গাঙ্গুলি। আচ্ছা, তিনি তো কিছুদিন আগে চাকরিহারা শিক্ষকদের নিয়ে এসএসসি অভিযান করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি যাননি। যে চিঠিটা তিনি মুখ্যমন্ত্রীকে দিতে চেয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে। মুশকিল হচ্ছে যে আসলে সস্তার রাজনীতি করতে করতে আমাদের দেশের বিচার ব্যবস্থার মানটাকে এদের জন্য নামিয়ে নিতে হয়। বিচার ব্যবস্থার উপরে প্রশ্ন তোলা যায় না, কিন্তু এই ধরনের বিচারপতিরা যখন বিচার ব্যবস্থা আলো করে বসে থাকেন, যাকে মানুষ মসিহা বানান, তাদের আচরণের জন্য কোথাও বিচার ব্যবস্থার ভাবমূর্তিটাই ক্ষুণ্ণ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে যোগ্য এবং অযোগ্য নয়, আদালতও বলেনি যোগ্য অযোগ্য, আদালত বলেছে কলঙ্কিত এবং অকলঙ্কিত, টেন্টেড অ্যান্ড নন টেন্টেড। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই সুপ্রিম কোর্টকে যে সিলবন্ধ খামে যে তথ্য জমা দিয়েছিল তাতেই ছিল 6276 জনের কথা। অর্থাৎ যারা কেউ র্যাঙ্ক জাম্প করেছে, কেউ ওএমআরে কারচুপি করেছে, কেউ সাদা খাতা জমা দিয়েছে। অর্থাৎ সিবিআই ক্ল্যারিফাই করে দিয়েছিল কারা টেন্টেড। তাহলে যারা টেন্টেড নন টেন্টেড তাদের চাকরিটা খেলেন কেন? সেদিনকে অভিজিৎ গাঙ্গুলি মনে হয়নি যখন বলেছিলেন ঢাকি সমেত বিসর্জন দেবো? সেদিনকে বিকাশ ভট্টাচার্যের মনে হয়নি যখন বলেছিল পুরো প্যানেল বাতিল করতে হবে? এখন নাটকবাজি করলে বাংলার মানুষ শুনবে? ছেড়ে দেবে মানুষ? যারা যোগ্য, যারা দুর্নীতি করেননি, যাদের নিজেদের মেধার জোরে চাকরি পেয়েছেন, সেই শিক্ষকরা ছেড়ে দেবেন তাদেরকে? সেটা বুঝতে পেরেছে বলে এই নতুন নাটকের আমদানি। আচ্ছা,
কালকে ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে আমরা একটা বিশাল জমায়েত দেখতে পাই কলকাতার রাস্তায়, এবং সেখানে অনেক গাড়িতে বা বাসের মধ্যে যে হিন্দুদের পতাকা বা ঠাকুরের যে স্টিকারগুলো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছে, এরকম একটা অভিযোগ উঠছে। তো বিরোধী দল বলছে তৃণমূলের উস্কানিতে নাকি তারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়েছে। প্রথম কথা, বিরোধীদের এই কথা বলার কোনো অধিকার থাকে না। যে অসভ্যরা রামনবমীর দিন মসজিদে ঢুকে জয় শ্রীরাম ফেট্টি লাগিয়ে চিৎকার করতে করতে ডিজে বাজিয়ে মসজিদের ভেতরে তেরঙ্গা গেরুয়া ঝান্ডা প্রথিত করে দেয়, তাদের কোনো এই কথা বলারই অধিকার থাকে না। এ কথা সত্যি, যে ঘটনা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। মুসলমান সমাজের মানুষকেও এটা বুঝতে হবে যে আরএসএসের পাতা ফাঁদে, শুভেন্দু অধিকারীদের পাতা ফাঁদে পা দেবেন না। এইগুলো হলে পরে বিজেপির আরও পোলারাইজ কমিউনাল রাজনীতি করবার জন্য সুবিধা হয়, বারবারন্ত হয়। ওরা জমি তৈরি করার চেষ্টা করছে। আপনাদের অনেক বেশি সংযত থাকতে হবে। যেভাবে আপনারা বেলডাঙ্গার ঘটনায় কার্তিক পুজোর লাইটিংকে কেন্দ্র করে যে নবীজির উদ্দেশ্যে কুৎসিত বাক্যবন্ধ ব্যবহার হয়েছিল, তখন আপনারা যে সংযমের পরিচয় দিয়েছিলেন, দেখুন প্রশাসন কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করেছিল। যে অন্যায় করেছে সে জেলে রয়েছে, তার বিরুদ্ধে আইন মতো ব্যবস্থা হবে। আপনারা আইনটা হাতে তুলে নেবেন না। এইটা যদি হয় তাহলে কিন্তু বিজেপি আরএসএসেরই সুবিধে, এবং যে কোনো মৌলবাদ সমানভাবে নিন্দনীয়। আজকে যেরকম আমি মসজিদের মধ্যে ঢুকে গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলাকে নিন্দা করছি, একইভাবে যে গেরুয়া ঝান্ডায় হনুমানজির মুখ ছিল বা ভগবান রামের ছবি ছিল, সেই ঝান্ডা যে খুলে নেওয়ার প্রয়াস, সেই প্রয়াসকে আমি নিন্দা করছি একইভাবে। কারণ দুটোই মৌলবাদ, দুই মৌলবাদেরই নিন্দা হওয়া প্রয়োজন, এবং সেই নিন্দা কঠোরভাবে হওয়া উচিত। আচ্ছা, বিরোধীরা বলছে যে এই ওয়াকআপ সংশোধনী বিলে কি বলা হচ্ছে সেটা নাকি মুসলিম সমাজ বুঝছে না, গ্রামের মুসলিম সমাজ যারা আছে তারা নাকি বুঝছে না, এবং শাসক দল নাকি তাদের আর কি ভুল বুঝিয়ে রাস্তা নেমে এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। না, তাহলে বিরোধীরা বোঝাক। বিরোধী মানে কারা? সিপিএম নিশ্চয়ই বলছে না, বিজেপি বলছে। বিজেপি তো বিরোধী নয়, বিজেপি হচ্ছে এই রাজ্যের বুকে মানে জার্সি ধরা বিরোধী। আসল বিরোধী সিপিএম ট্রান্সফার হয়ে বিজেপি হয়েছে, তলায় ফুটকি লাগিয়ে বাম এখন রাম হয়েছে। তো ওয়াকআপ নিয়ে তারা বোঝাক, বারণ কে করেছে? আসলে বিজেপির উদ্দেশ্য এখন রেল বিক্রি করেছে, সেল বিক্রি করেছে, 76টা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করেছে, এলআইসি বিক্রি করেছে। আদানি আম্বানিকে দেওয়ার মতো আর কিছু নেই ওয়াকআফের জমিগুলো ছাড়া। 9.5 লাখ একর জমি, 8,47,000 ওয়াকআফ এস্টেট সারা দেশের বুকে ছড়িয়ে রয়েছে। 2006 সালে সাচার কমিটি রিপোর্টে বলেছিল ওয়াকআফ প্রপার্টি থেকে 12,000 কোটি টাকা অ্যানুয়াল রেভিনিউ আসার কথা। সেখানে 2006 সালে পেত 163 কোটি টাকা। যে রিপোর্ট সামনে আসার পর এ রাজ্যের বুকেও বামফ্রন্ট সরকারের ভিত নড়ে গিয়েছিল। সারা ভারতবর্ষে সত্যি সত্যি মুসলমানরা বঞ্চিত। ওয়াকআফের প্রপার অ্যাসেসমেন্ট হয় না, তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ নিশ্চয়ই ওয়াকআফের যারা এস্টেট ম্যানেজার তাদের একটা অংশের দুর্নীতি আছে। কারণ ওয়াকআফ তো সাধারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ, তারা তাদের যে সম্পত্তির অংশ সে ওয়াকআফকে দান করেন। তার কারণ হয় ধর্মীয় কাজে ব্যবহার করবার জন্য, কিংবা সেটা সমাজসেবামূলক কাজে ব্যবহার করবার জন্য। সেটা মসজিদ তৈরি হতে পারে, সেটা কবরস্থান তৈরি হতে পারে, সেটা হাসপাতাল হতে পারে, সেটা স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, বা অন্য কোনো সমাজসেবামূলক কাজ হতে পারে। বহু ক্ষেত্রে দেখা যায় যারা ওয়াকআফে এস্টেটের ম্যানেজার তারা নিজেদের ব্যক্তি স্বার্থে সেই সম্পত্তিগুলোকে ব্যবহার করেন। মানে কেউ সেখানে ভাড়া দিচ্ছেন, লিজ নিচ্ছেন, প্রাইভেট সংস্থাকে ভাড়া দিচ্ছেন, বা বেনামে বিক্রি করে ফ্রি হোল্ড দিতে পারছেন না, লিজ হোল্ড দিয়ে দিচ্ছেন। সেটা যেরকম একটা দিক, তেমনি তার সাথে সাথে বহু গভর্নমেন্ট প্রপার্টি রয়েছে, বিশেষ করে শহরের যে প্রাইম জায়গাগুলো, গভর্নমেন্ট অফিসগুলো, সেগুলো ওয়াকআফ বোর্ডের উপর চলছে। যেমন আমাদের রাজ্যে রাজভবন, 1 টাকা মাত্র ভাড়া। রাজভবনের ওই 100 একর জমি, অত একর জমি তার ভাড়া হচ্ছে 1 টাকা। তো এটা থেকে তো ওয়াকআফের অনেক বেশি টাকা প্রাপ্য ছিল, সেই টাকা ওয়াকআফ পায় না। সেই জন্যই সামনে নরেন্দ্র মোদী সরকার যে বিলটা বলছে উম্মিদ, তার সামনের উদ্দেশ্য দেখাচ্ছে মহৎ, কিন্তু আসলে গল্পটা হচ্ছে পেছন থেকে ওয়াকআফের যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলোকে রিঅ্যাসেস করার নাম করে সরকারের অধিগ্রহণ করা, এবং সেগুলোকে বকলমে শহরের প্রাইম লোকেশনের জায়গাগুলোকে আদানি আম্বানি সহ রিয়েল এস্টেট গ্রুপের হাতে তুলে দেওয়া। তাই সংখ্যালঘু সমাজ রাস্তায় নেমেছে, আন্দোলনে নেমেছে। সেই আন্দোলন যাতে হিংসাত্মক না হয় সেটা দেখার দায়িত্ব সংখ্যালঘু সমাজের নেতৃত্বের। আশা করব নিশ্চিতভাবে তারা সেদিকে নজর রাখবেন। কোনো রকমের গতকালকের যে ঘটনা, যে একজন বাসের ড্রাইভার তাকে ভয় পেয়ে তার ধর্মীয় পতাকা খুলে ফেলতে হচ্ছে, এই ঘটনা কাম্য নয়। কারণ যেভাবে আমরা সাম্ভালে মসজিদের উপর আক্রমণকে নিন্দা করি, কারণ সেখানেও মুসলমান সমাজকে ভয় দেখিয়ে তাদের ধর্মাচরণের অধিকারকে খর্ব করা হয়, তেমনি একইভাবে ওই বাসের ড্রাইভারেরও যেন ভয়টা না পায়, এই ভারতবর্ষ সকলের।
हिंदू मुसलमान सिख क्रिश्चियन सबार सभी का खून है शामिल यहाँ की मिट्टी में किसी की बाप की हिंदुस्तान तोड़ी ना है এটা রক্ষা করা আমাদের সবার কর্তব্য। আচ্ছা, বিরোধীরা বলছে যে এই ওয়াকফ বিল সংশোধনী বিলের বিরোধিতায় কিন্তু মুসলিম সমাজ সংখ্যালঘুরা তারা রাস্তায় নেমেছে, অথচ যখন এই যে চাকরি একটা বাতিলের যে একটা এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে এত 26,000 চাকরি বাতিল চলে গেছে, তাদের জন্য তো রাস্তায় মুসলিম সমাজ নামেনি, বা যখন আরজি করে ঘটনা ঘটলো তাদের জন্য তো রাস্তায় তারা নামেনি, শুধুমাত্র ধর্মের উস্কানিতেই নাকি তারা রাস্তায় নেমে এসেছে। আদৌ তারা ওয়াকফ সংশোধনী বিলে কী আছে তারা নিজেরাই সেটা কোনোদিনও পড়ে দেখেননি বা জানতেও চান না। মুসলিম সমাজ রাস্তায় নামেনি কে বললো? যারা আরজি করা ডাক্তার সবাই হিন্দু ছিল? এমন একজন ডাক্তার পাওয়া গিয়েছিল যে ডাক্তার সিঙ্গুরে গিয়ে তিনি এমএস হননি, তিনি এমএস সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি করছিলেন। আমি নাম বলছি না তার, সংখ্যালঘু ডাক্তার। কে বলেছে ডাক্তার? শুনুন, কোনো আন্দোলনের ধর্মীয় রং হয় না। রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক হয়, ধর্মীয় আন্দোলন ধর্মীয় হয়। আজকে রামনবমীর মিছিলে তাহলে শুধু হিন্দুরা কেন নেমেছে? বরং আমি বলবো রামনবমীর মিছিলের দিন অনেক জায়গায় মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা শরবত খাইয়েছেন, তারা ফুল ছুঁড়ে দিয়েছেন, এই সম্প্রীতির বার্তাও পশ্চিমবঙ্গ দেখিয়েছে। তো এইসব যারা করছেন তারা হিন্দু মুসলমানে ভাগাভাগি রাজনীতি করতে চাইছেন। এই রাজনীতি বাংলার বুকে কোনোদিনও সফল হয়নি, আগামী দিনও হবে না। আচ্ছা, একটা অন্যরকম প্রশ্ন করছি যে দিল্লিতে দেখা যাচ্ছে যে একটি মাছ বাজারে সেখানে মাছ আর বিক্রি করা যাবে না কারণ পাশে মন্দির রয়েছে, এরকমই একটা ফতোয়া জারি করা হয়েছে। দিল্লি কালীবাড়িটা ঘটনাচক্রে ওই মাছ বাজারের যারা ব্যবসায়ী তারাই তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। আর বিজেপির থেকে হিন্দুত্ব আমরা শিখব না। আমাদের তারামায়ের ভোগ, আজকেও তারামায়ের ভোগ হয়েছে মাছ দিয়ে। মাছ ছাড়া তারামায়ের ভোগ হয় না, পাঁঠা ছাড়া মা কালীর ভোগ হয় না। হিন্দু দুর্গাপুজোয় নবমীর দিন আমিষ ছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠান সম্পন্ন হয় না। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ ছাড়া সরস্বতী পুজো সম্পন্ন হয় না। লক্ষ্মী পুজোতে মাছ ছাড়া বহু বাড়িতে লক্ষ্মী পূজার অনুষ্ঠান সম্পন্ন হয় না। ওদের ওই উত্তর ভারতের গোবলয়ের কালচার আমাদের শেখাতে হবে না। আমাদের হিন্দুত্ব আমাদের কাছে, ওদের হিন্দুত্বের ঠিকা কেউ নেয়নি। বিজেপি এটাই চায়। আজকে দিল্লিতে করছে, বিজেপি যদি ক্ষমতায় আসে এখানেও তাই করবে, একই কাজ করবে। যদি বাঙালিকে মাছে ভাতে থাকতে হয়, বাঙালিকে বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করতে হবে। দিল্লিতে এনেছে সব করে, এবার দিল্লির বাঙালিরা বুঝুক। এবং ব্যবসায়ীরা তো ভয়ে দোকানপাট তারা বন্ধ করে নিয়েছে। এটা অসভ্যতম চলছে। অসভ্যতম গায়ের জোরে লুম্পেন রাজ চলছে। এই লুম্পেন রাজকে মদত দিচ্ছে কেন্দ্রীয় সরকার আর বর্তমান দিল্লি সরকার। ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য।